শুভ সন্ধ্যা বন্ধুরা, আজ হলো 2 ফেব্রুয়ারি 19 মাঘ সোমবার। আজকের সন্ধ্যার বিশেষ বিশেষ খবরগুলি হলো: সরকারি কর্মচারীদের জন্য ভালো খবর, এবার সময়ের আগেই বেতনের টাকা পেতে পারেন সরকারি কর্মচারীরা। কর্মচারীরা প্রয়োজনে আগাম বেতন নিতে পারবেন, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। জয়ের সম্ভাবনা থাকা কংগ্রেস নেতাকেও আপন করে নেব, ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। অসম বিধানসভা নির্বাচনকে ঘিরে এক বড় খবর। এবার আগের তুলনায় 10 দিন আগেই অসম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন আসছে অসমে। আজ সকাল থেকেই দক্ষিণ হাইলাকান্দির দামসরায় উচ্ছেদ অভিযান শুরু, জারি 163 ধারা। আমার নাম মোহাম্মদ দীপক। মুসলিম বৃদ্ধকে বাঁচাতে হিন্দুত্ববাদীদের সামনে প্রাচীর হলেন হিন্দু যুবক, পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী। ভারতের নায়কই হলেন দীপক, বললেন রাহুল গান্ধী। যুব সমাজের রোজগার নেই, কৃষকের হাল বেহাল, মোদী সরকারের বাজেটকে অন্ধ কটাক্ষ রাহুল গান্ধীর। রাজ্য জুড়ে 67টি নতুন স্কুল ভবন উদ্বোধন এবং আরও 61টির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। আজ পাতারকান্দিতে 175 নবম শ্রেণীর পড়ুয়াদের হাতে নতুন সাইকেল। রাজ্য সরকারের প্রকল্পে শিক্ষায় বাড়তি উৎসাহ, বললেন মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। এবং শেষ খবরটি, আগামীকাল থেকেই আসিমগঞ্জের মইনায় 3 দিনের বরাকবেলি ইজতেমা শুরু হচ্ছে। হাজার হাজার মানুষের সমাগমের প্রস্তুতি। তাহলে বিস্তারিত খবরে যাওয়ার আগে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, যাতে সঠিক তথ্যগুলো সবার কাছে পৌঁছাতে পারে। এবার শুনুন আজকের খবরগুলির বিস্তারিত। প্রথম খবর, দক্ষিণ হাইলাকান্দির দামসরায় উচ্ছেদ অভিযান শুরু। দক্ষিণ হাইলাকান্দির দামসরা এলাকায় আজ সকাল থেকে উচ্ছেদ অভিযান শুরু করেছে হাইলাকান্দির বন বিভাগ। অভিযানে একের পর এক এক্সকেভেটর মেশিন ব্যবহার করে ঘরবাড়ি, ক্ষেত, ডুবা ভেঙে ফেলা হচ্ছে। পাশাপাশি এলাকার সুপারি বাগানগুলিতে করাত দিয়ে গাছ কাটা হচ্ছে বলে জানা গেছে। পরিস্থিতির প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বজায় রাখতে হাইলাকান্দি জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক জৈন জেলায় 163 ধারা জারি করেছেন। এই আদেশ অনুযায়ী সভা, মিছিল, সামাজিক মাধ্যমে উত্তেজনাকর পোস্ট এবং রাস্তায় একসঙ্গে 5 জনের বেশি জমায়েতের উপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, এই নিষেধাজ্ঞা আগামী 5 ফেব্রুয়ারি পর্যন্ত বলবৎ থাকবে। উচ্ছেদ অভিযান ও প্রশাসনিক নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে এলাকায় টানটান পরিস্থিতি বিরাজ করছে। সরকারি কর্মচারীদের জন্য ভালো খবর, এখন থেকে প্রয়োজন সাপেক্ষে সরকারি কর্মচারীরা নিতে পারবেন অ্যাডভান্স স্যালারি। সময়ের আগে নিতে পারবেন বেতন, পরে এই টাকাটি একসঙ্গে বা কিস্তি হিসাবেও দিতে পারবেন ফিরিয়ে। এর সঙ্গে কিছু ন্যূনতম সুদ দিতে হবে, ঘোষণা মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। রাজ্য সরকারের কর্মচারীরা প্রয়োজনে আগাম বেতন নিতে পারবেন। আজ সোমবার দিশপুরের লোকসেবা ভবনে 3য় এবং 4র্থ শ্রেণীর কর্মচারীদের পারস্পরিক বদলির জন্য স্বাগত সতীর্থ পোর্টাল 2-এর আনুষ্ঠানিক উদ্বোধন করে এই সুখবর দেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। রাজ্য সরকারের কর্মচারীদের প্রয়োজনে আগাম বেতন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অসম সরকার। কর্মচারীরা কিস্তিতে সেই বেতন ফিরিয়ে দিতে পারবেন। আগাম বেতন নেওয়া কর্মচারীদের ব্যাংকে ন্যূনতম সুদ দিতে হবে। যে তারিখে বেতন পাবেন সেই দিন একসঙ্গে পুরো টাকা পরিশোধ করা যাবে, অথবা 1 বছরের মধ্যে কিস্তিতে কিস্তিতে ফেরত দেওয়া যাবে। বেতন পাওয়ার সঙ্গে সঙ্গে ফেরত দিলে সুদের হার কম হবে, তবে কিস্তিতে দিলে সুদের হার কিছুটা বেশি হবে।
আমার নাম মোহাম্মদ দীপক। মুসলিম বৃদ্ধকে বাঁচাতে হিন্দুত্ববাদীদের সামনে প্রাচীর হলেন হিন্দু যুবক। দোকানের নাম বাবা কেন? এক বয়স্ক মুসলিম দোকানদারকে ঘিরে ধরে এই প্রশ্ন করছিল উত্তেজিত জনতা। বয়ে জুবুতুবু বৃদ্ধ। ঠিক সেই মুহূর্তেই ত্রাতা হয়ে দাঁড়ালেন স্থানীয় জিমের মালিক দীপক কুমার। বীরের চোখে চোখ রেখে পাল্টা প্রশ্ন করলেন, 30 বছরের পুরনো দোকান নাম কেন পাল্টাবে? উত্তেজিত জনতা তার পরিচয় জানতে চাইলে সপাটে উত্তর দিলেন, আমি মোহাম্মদ দীপক। ঘটনাটি ঘটে গত 26 জানুয়ারি। উত্তরাখণ্ডের কোটদ্বারের এই ঘটনা এখন সংবাদ শিরোনামে। ওকিল আহমেদ নামের ওই বৃদ্ধকে বাঁচাতে দীপক যে সাহসিকতার পরিচয় দিয়েছেন তা যেমন প্রশংসিত হচ্ছে, তেমনি এর জেরে হিন্দুত্ববাদীদের রোষানলে পড়তে হয়েছে তাকে। দীপকের দাবি, ভারতীয় সংবিধানের চোখে সবাই সমান। এই বার্তা দিতেই রূপক অর্থে তিনি নিজের নাম মোহাম্মদ দীপক বলেছিলেন, কিন্তু এতেই চটে লাল বজরং দল। অভিযোগ, শনিবার দুপুরে বজরং দলের প্রায় 40 থেকে 50 জন দুষ্কৃতী দীপকের জিমের সামনে জড়ো হয়ে সাম্প্রদায়িক স্লোগান দিতে শুরু করে এবং জাতীয় সড়ক অবরোধ করে। স্তব্ধ হয়ে যায় যান চলাচল। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয় বিশাল পুলিশ বাহিনী। বিনোদ কুমার নামে সেখানে উপস্থিত এক পুলিশ সাব ইন্সপেক্টরের অভিযোগের ভিত্তিতে রবিবার কয়েকজন অজ্ঞাত পরিচয় বিক্ষোভকারীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। তাদের বিরুদ্ধে বেআইনি জমায়েত, সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়া এবং শত্রুতা উস্কে দেওয়ার মতো অভিযোগ করা হয়েছে। এ ঘটনা নিয়ে দীপক কুমারের পাশে দাঁড়ালেন রাহুল গান্ধী। এই প্রসঙ্গে রবিবার কংগ্রেস নেতা রাহুল গান্ধী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি কড়া বার্তা দেন। তিনি প্রকাশ্যে দীপকের পাশে দাঁড়িয়ে তাকে ভারতের নায়ক বলে আখ্যা দেন। রাহুল গান্ধী লেখেন, দীপক হলেন গ্রিনার বাজারে ভালোবাসার দোকান, একটি শব্দবন্ধ যা তিনি দীর্ঘদিন ধরে নিজের রাজনৈতিক দর্শনের প্রতীক হিসাবে ব্যবহার করে আসছেন। রাহুল গান্ধীর কথায়, উত্তরাখণ্ডের দীপক সংবিধান ও মানবতার জন্য লড়াই করছে। তিনি বিজেপি এবং সংঘ পরিবারকে সরাসরি অভিযুক্ত করে বলেন, তারা পরিকল্পিতভাবে সাংবিধানিক মূল্যবোধ দুর্বল করার চেষ্টা করছে। তার অভিযোগ, আরএসএস ঘনিষ্ঠ সংগঠনগুলি ইচ্ছাকৃতভাবে অর্থনৈতিক ও সামাজিক বিষ ছড়িয়ে দেশকে বিভক্ত রাখছে যাতে ভয় দেখিয়ে শাসন চালানো যায়। পাশাপাশি তিনি দাবি করেন, উত্তরাখণ্ড সরকার কার্যত সেই অসামাজিক শক্তিগুলিকে মদত দিচ্ছে যারা সাধারণ মানুষকে হেনস্থা করছে। ঘৃণা, ভয় আর নৈরাজ্যের পরিবেশে কোনো দেশ এগোতে পারে না, লেখেন রাহুল গান্ধী। তার মতে শান্তি ছাড়া উন্নয়ন শুধু একটি ফাঁপা স্লোগান। তিনি আরও যোগ করেন, আমাদের আরও এমন প্রদীপ দরকার যারা মাথা নত করে না, ভয় পায় না এবং সংবিধানের পাশে দৃঢ়ভাবে দাঁড়ায়। জয়ের সম্ভাবনা থাকা কংগ্রেস নেতাকেও আপন করে নেব, ইঙ্গিত মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার। বিধানসভা নির্বাচনকে ঘিরে প্রার্থী বাছাই প্রক্রিয়া জোর কদমে চলছে বিজেপিতে। এই পরিস্থিতিতেও জয়ের সম্ভাবনা থাকা কংগ্রেসের কোনো বড় নেতা যদি বিজেপিতে যোগদান করতে চান, তাহলে তাকে আপন করে নেওয়ার স্পষ্ট ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। যুব সমাজের রোজগার নেই, কৃষকের হাল বেহাল, মোদী সরকারের বাজেটকে অন্ধ কটাক্ষ রাহুল গান্ধীর। 2026 সালের বাজেট ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই বাজেটকে ঐতিহাসিক আখ্যা দিলেও বিরোধিতায় সরব বিরোধী শিবির। মোদী সরকারের এই বাজেটকে অন্ধ বাজেট বলে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ তথা বিরোধী দল
দলনেতা রাহুল গান্ধী। তার দাবি, যুব সমাজের রোজগার নেই, কৃষকদের হাল বেহাল, দেশের মূল সমস্যার বিষয়ে এরা অজ্ঞাত। বাজেট ঘোষণার পর রবিবার সোশ্যাল মিডিয়ায় এই বাজেটের বিরোধিতায় সরব হন রাহুল গান্ধী। এক্স হ্যান্ডেলে তিনি লিখেন, দেশের যুব সমাজের রোজগার নেই, ম্যানুফ্যাকচারিং লাগাতার নিচের দিকে নামছে, বিনিয়োগকারীরা টাকা তুলে নিচ্ছেন, মানুষের ক্রয় ক্ষমতা লাগাতার কমছে, দেশের কৃষকদের অবস্থাও বেহাল, ভবিষ্যতের সংকটগুলিকে এড়িয়ে যাওয়া হচ্ছে। এমন একটা সময়ে সরকার যে বাজেট পেশ করেছে তাতে স্পষ্ট যে মোদী সরকার চায় না এই সব সমস্যা শুধরাতে। দেশের মূল সমস্যাগুলি সম্পর্কে এই সরকার অজ্ঞাত। অসম বিধানসভা নির্বাচনকে ঘিরে এক বড় খবর। আগামী 7 ফেব্রুয়ারি পূর্ণাঙ্গ নির্বাচন কমিশন অসমে আসছে। 2 দিনের সফরসূচি নিয়ে নির্বাচন কমিশন 7 ও 8 ফেব্রুয়ারি অসমে অবস্থান করবে। এই সফরকালে নির্বাচন কমিশন শাসক ও বিরোধী রাজনৈতিক দলের নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসবে। পাশাপাশি অসম সরকারের সঙ্গেও আলোচনা করবে কমিশন। অসম সফর শেষে দিল্লিতে ফিরে গিয়ে নির্বাচন কমিশন নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা করবে। খবর অনুযায়ী নির্ধারিত সময়ের তুলনায় প্রায় 10 দিন আগেই অসম বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। 2021 সালের নির্বাচনের তুলনায় এবার 8 থেকে 10 দিন আগেই নির্বাচনী সূচি ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। জানা গেছে, এবছর 1 বা 2 দফায় নির্বাচন করতে আগ্রহী নির্বাচন কমিশন। প্রয়োজন হলে 1 দফাতেই নির্বাচন করানোর বিষয়ে আগ্রহী কমিশন। আগামীকাল থেকেই শুরু হচ্ছে আসিমগঞ্জের মইনায় 3 দিনের বরাকভ্যালি ইজতেমা। সব ধরনের প্রস্তুতি চূড়ান্ত। করিমগঞ্জ জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে ইজতেমা। আগামী 3, 4 এবং 5 ফেব্রুয়ারি অর্থাৎ 3 দিন ব্যাপী বরাক উপত্যকা ইজতেমা অনুষ্ঠিত হতে যাচ্ছে। শ্রীভূমি তথা করিমগঞ্জ জেলার চেরাগী এবং আসিমগঞ্জ মধ্যবর্তী জায়গায় হাজার হাজার মানুষের সমাগমের প্রস্তুতি। মঙ্গলবার থেকেই শুরু হচ্ছে 3 দিনের এই বিশাল ইজতেমা। 2 মাসের স্বেচ্ছাশ্রমে গড়ে উঠেছে বিশাল প্যান্ডেল। এবার শেষ খবরটি। আসাম জুড়ে আজ 67টি নতুন স্কুল ভবন উদ্বোধন এবং আরও 61টির ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অটল অবিচল অগ্রগামী আসামের অধীনে 765 কোটি টাকা বিনিয়োগের মাধ্যমে পরিচালিত এই উদ্যোগের লক্ষ্য রাজ্য শিক্ষা পরিকাঠামো শক্তিশালী করা এবং আসাম জুড়ে শিক্ষার্থীর জন্য আধুনিক শিক্ষার পরিবেশ তৈরি করা। নবনির্মিত এবং প্রস্তাবিত স্কুলগুলি শিশু এবং শিক্ষকদের জন্য উন্নত সুযোগ সুবিধা এবং উন্নত শিক্ষাগত পরিবেশ প্রদান করবে বলে আশা করা হচ্ছে। এই ছিল আজকের সন্ধ্যার বিশেষ খবরগুলি। ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন।